ইনায়া রাগী স্বরে শান্ত হয়ে আবার পুলিশের কাছে সাপায়েতের মৃত্যুর ফাইলের বিষয়ে জানতে চায়, কিন্তু পুলিশ তার কথায় অটল থাকে। সাপায়েতের মৃত্যুর সম্পূর্ণ ঘটনা তার বা থানার অজানা তা বলে বিদায় করে দেয় ইনায়াকে। শেষ মুহূর্তে ইনায়া মিনতি করে বলে একবার পুরনো ফাইল চেক করে দেখতে। থানার এক কোণে থাকা তালাবন্ধ রুমে হয়তো কোথাও না কোথাও তার মামার মৃত্যুর কোনো তথ্য লুকিয়ে আছে। ইনিয়া নিজের মামার খুনির বিষয় জানতে চায়। তার আগন্তুক শত্রুর পরিচয় স্পষ্ট করে সকলের সামনে তাকে দোষী প্রমাণ করতে চায়। নিজের অতীতের সকল রহস্য জানার জন্য তার মন উতলা হয়ে গেছে। ইনিয়ার সকল চেষ্টা পুলিশের কাছে ব্যর্থ হয়। সে তাকে নিষেধ করে দেয় থানায়। তার মামার মৃত্যুর কোনো কাগজ নাই। পুলিশ তাকে বাধ্য করে থানা থেকে বের হয়ে যেতে। পুলিশের ব্যবহার ইনিয়ার কাছে অদ্ভুত লাগে, তবে অরণ্য যথেষ্ট শান্ত থাকে। পুলিশের বলা প্রতিটি কথা অরণ্যর কান অব্দি আসে। ইনিয়া, মিনতি আর রাগ সবই অরণ্য শুনে, তবু অরণ্য শান্ত সমুদ্রের মতো শান্ত থাকে। একবার প্রতিবাদ করে নাই, পুলিশের কথার বিরুদ্ধে ইনার দেওয়া যুক্তির পক্ষে আওয়াজও তুলে নেয়। রূপনগর থানার বাইরে দাঁড়িয়ে আছে ইনায়া আর অরণ্য। বাইরে প্রচুর রোদ, তীব্র রোদে সারা গ্রাম পুড়ছে, যেন সূর্যের তেজ আজ একটু বেশি। ইনিয়ার শরীর রাগে আরও রোদে পুড়ে যাচ্ছে। শরীর থেকে ঘামের বিন্দু বিন্দু কণা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। ইনিয়া ভীষণ রাগ হচ্ছে তার। এখন মনে হচ্ছে সে হাজার চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে যাচ্ছে। সত্যের খোঁজার প্রয়াস করেও সে এক বিশাল সমুদ্রের অদৃশ্য মায়ায় বেড়াজালে জড়িয়ে যাচ্ছে। ইনিয়ার সকল ভাবনার মাঝে অরণ্যর দিকে তাকায়। সূর্যের তাপ যেমন প্রখর, অরণ্যের নীরবতা তার চেয়ে অধিক গম্ভীর। অরণ্যর হঠাৎ করে এমন নীরব হয়ে যাওয়ার কারণ ইনায়ার জানা নেই। সকাল যেন অরণ্য মুখে হাসি মেখে কথা বলছে, এখন তার মুখে তো শান্ত। ইনিয়া বলে, অরণ্য, কি হয়েছে আপনার? বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই আপনি এত শান্ত হয়ে গেলেন কেন? আপনাকে জোর করে থানায় নিয়ে এসেছি বলে কি রাগ করেছেন এই ইনিয়ার উপর? ইনায়ার কথা শুনে অরণ্য তার দিকে তাকায়। শীতল চোখের চাহনি, কণ্ঠে কোনো শব্দ নাই, তবুও তার দৃষ্টি যেন হাজার কথা বলে দিচ্ছে। অরণ্য চোখে এমন করে কবে তাকিয়ে দেখেছে ইনিয়া, খেয়ালই নাই। তবে আজ কেন জানি অরণ্যকে তার বড্ড অচেনা লাগছে। বিয়ের পর অরণ্য এমন শান্ত রূপের সম্মুখীন তার অধিকবার হতে হয় নাই, কিন্তু আজ এমন কি হয়েছে যার জন্য অরণ্য এমন চুপ হয়ে যাচ্ছে? ইনিয়া আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, অরণ্য, উত্তর দেন, কি হয়েছে আপনার? হঠাৎ করে আপনার চোখে মুখে এমন নীরবতা, গম্ভীরতা আর এমন শীতল চোখের কারণ কি? থানার সামনে থাকা দেওয়ালে অরণ্য হেলান দিয়ে নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়। এরপর ইনিয়া নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বিনয়ের স্বরে বলে, ইনায়া, আপনাকে যদি একটা অনুরোধ করি, রাখবেন? শত্রু হিসাবে যদি একটা পরামর্শ দেই, শুনবেন? অরণ্যের এমন কথা শুনে ইনিয়া বুঝতে পারে অরণ্যর মনে বিশাল কোনো ঝড় বয়ে যাচ্ছে, যার জন্য অরণ্য এমন শান্ত ব্যবহার করছে। ইনিয়া আগ্রহ প্রকাশ করে, বলুন, কি অরণ্য, কি এমন অনুরোধ বা আদেশ করবেন? শুনে দেখি শত্রুর কথায় কত উপকার হয় আমার। খুনের তদন্ত বন্ধ করে দেন। যে সত্যি খোঁজার চেষ্টা করছে তা মাটি চাপা দিয়ে দেন। মামার কবরের মতো তার মৃত্যুর রহস্য কবর দেন। চলুন নতুন করে আবার পথ চলা শুরু করি। অরণ্যর কথা শুনে ইনিয়া ওর দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। অরণ্য তাকে খুনিকে শাস্তি দিতে নিষেধ করছে। শুরু থেকে অরণ্য সবসময় ওর সাপোর্ট করেছে, তাহলে আজ কেন এমন ব্যবহার করছে? ইনিয়ার কাছে জবাব নাই। ইনায়া বলে, আপনি কি বলছেন তা জানেন অরণ্য? আর কয়েক মাস পর আদালতে আমার খুনের রায়। যদি এখন এসএস গ্রুপের অপরাধীর কথা না জানতে পারি, তাহলে কালকে আমার ফাঁসি হয়ে যাবে। আপনি কি আমার মৃত্যুর কামনা করছেন? না ইনেয়া, আপনার মৃত্যু হলে আমি কি করে জীবিত থাকবো বলেন? তবে আসল খুনির নাম না জানলে আপনার শারীরিক মৃত্যু হবে, আর খুনির পরিচয় জানলে মানসিক। কোন মৃত্যুর কষ্ট আপনার কাছে অধিক বলে মনে হয়? অরণ্যর কথা শুনে ইনিয়া অবাক। তাহলে কি অরণ্য জানে কে খুনি? খুনি কি তার খুব প্রিয়জন, যার জন্য বলছে ইনিয়ার কষ্ট হবে? কিন্তু তার পরিচয় কে খুনি হতে পারে? তার শত্রু হয়ে মৃত্যু কামনা করতে পারে? ইনিয়া উত্তর জানা নাই। ইনায়া বলে, অরণ্য, আপনি কি জানেন মামার খুন করেছে কে?
আসল অপরাধী কে? সে কি আমার আপনজন? অর্ণ শান্ত গলায় বলে। যদি বলি জানি তাহলে? যদি বলি সে আপনার আপনজন, তখন কি তার পরিচয় খোঁজা বন্ধ করে দিবেন? কে সে? তার নাম কি? কে খুন করেছে আমার মামাকে? এসএস কোম্পানির মালিক কে? শহরের এত নিরপরাধ শিশুকে খুন কে করেছে? এমন পাষাণ হৃদয় কার? যদি না বলি? আমার উত্তর চাই। আপনার উত্তর চাই না আমাদের সংসার। এ নিয়ে যদি এই খুনের তদন্ত আপনি শুরু করেন, তবে হারাতে হবে আমাকে। ফিরে যেতে হবে আমার চৌধুরী বাড়িতে। শত্রু ভেবে ঘৃণা করতে হবে আমাকে। অরণ্যর কথা শুনে ইনিয়ার মাথায় শুধু একটা কথাই আসে। সে জিজ্ঞেস করে ফেলে, তাহলে কি আপনি খুন করেছেন সাফাত মামাকে? এসএস কোম্পানির খাবারে বিষ মিশিয়ে কি নিষ্পাপ বাচ্চাদের খুন করেছেন? এ তো জঘন্য অপরাধ। কি করেছেন আপনি অরণ্য? যদি আমার উত্তর হ্যাঁ হয়, তাহলে কি করবে? ছেড়ে চলে যাবেন আমাকে? ডিভোর্স দিয়ে দিবেন আমাকে? আবার ইভান চৌধুরীর বউ হয়ে যাবেন? হুম, হয়ে যাব। অন্যদিকে ইভান রুম থেকে বের হয় নাই। আজ তার মনে ভীষণ আঁধার জমে আছে। তার চোখের নিচে কালি পড়ে গেছে, যা দেখে বোঝা যায় সে সারা রাত নিঘুমে কাটিয়ে দিয়েছে। সকালে সূর্যের আলো ইভানের চোখে মুখে পড়ে। ইভান শ্বাস ফেলে বলে, যার জন্য আমি হাজার রাত নির্ঘুম কাটিয়ে দিলাম, সে হয়তো অন্য কারো বুকে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। পাওয়ার অধিকার সবার থাকলেও পাওয়ার ভাগ্য সবার থাকে না। কী করে পাওয়া যায় এমন ভাগ্য যে ভাগ্যে আপনি আমার হবেনই নেয়া? ইভান কথাটা ভেবে মৃদু হাসে। সেই হাসির মধ্যে কত দুঃখ লুকিয়ে রাখা ছিল তা সবার অজানা। প্রতিটি মানুষ জীবনে একবার ভুল করে, কিন্তু তার ভুলের শাস্তি স্বরূপ কি তার প্রিয় মানুষকে নিজের জীবন থেকে কেড়ে নেওয়া উচিত? কিন্তু ইনিয়াকে কেউ ইভানের জীবন থেকে জোর করে কেড়ে নিয়ে যায় নাই। ইভান সব ইচ্ছায় তাকে অন্যের হাতে তুলে দিয়েছে। তবে আজ কেন তাকে ফিরে পাওয়ার জন্য এত হাহাকার? কেন তার সাথে জীবন কাটানোর এক আকাশের পরিমাণ ইচ্ছে ইভানের? সব কথার কোনো উত্তর জানা নাই ইভানের। শুধু বেঁচে থাকার জন্য, পৃথিবীতে শ্বাস ফেলার জন্য ও ইনিয়ার প্রয়োজন তার জীবনে। সকালে অফিসে যেতে হবে, যার জন্য বিছানা থেকে উঠে বসে। সারা রাত অনিদ্রা যাপন করার জন্য তার চোখ খুলছে না। তবুও দায়িত্ব পালন তাকে করতেই হবে, যার জন্য সে দীর্ঘ শ্বাস ফেলে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। অন্যদিকে ইনায়া অরণ্যর কথা শুনে চোখে পানি চলে আসে। যেই অরণ্য কাল অবধি ইভানের নাম তার মুখে শুনে খুন করার ধমক দিয়েছে, আজ তার সামনে থাকা সেই অরণ্য ইভানের জীবনে তাকে ফিরে যেতে বলছে। অবিশ্বাস্য। ইনিয়া তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপনার পুরুষ জাতি এমন কেন? যখন যার প্রয়োজন হয় তখন ব্যবহার করেন, আবার ছুঁড়েও ফেলে দেন। জানেন, প্রিয়জন আর প্রয়োজন কথাটার মধ্যে বিশাল পার্থক্য। কারো প্রিয়জন হতে পারি না কখনো, হবে প্রয়োজনে। সবার শীর্ষ তালিকায় ছিলাম আমি। সূর্যের তাপে গ্রামের পরিবেশ যখন গরম হয়ে যাচ্ছে, তখন আকাশ অন্ধকার হয়ে গেছে। চারদিক বাতাস বয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে বৃষ্টি পড়বে চারপাশের জগৎকে শান্ত করতে। তার অবিরাম বর্ষণ দিয়ে প্রাকৃতিক রোগভাবকে শান্ত করতে। অরণ্য আর ইনেয়া একে অপরের দিকে তাকিয়ে দেখে যাচ্ছে। তাদের মধ্যে দুজনেই শান্ত। ইনিয়ার চোখ অবিশ্বাস্য। অরণ্যের এমন ব্যবহার তার কাছে অপরিচিত। বাইরে যে ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে, ইনিয়া আর অরণ্য সেখানে মনোযোগ দেয় নাই। তাদের মধ্যে নীরবতা ভেঙে অরণ্য বলে, ইনায়া, বাড়ি ফিরে চলুন। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি পড়তে পারে। অরণ্য কথাটা বলে ইনিয়ার হাত ধরে। ইনিয়া তার হাত সরিয়ে নেয়। এরপর সে থানার গেট থেকে বের হয়ে হেঁটে চলে যায়। ইনিয়ার এমন ব্যবহার দেখে অরণ্য হাসে, তবে তা সুখের না, বরং কষ্টের। অরণ্য পিছনে পিছনে হাঁটতে থাকে। ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে। রাস্তার গাড়ি বা অন্য কোনো যানবাহন দেখা যাচ্ছে না। গ্রামের মাটির রাস্তা দিয়ে গাড়ি খুব অল্প চলাচল করে। এর মধ্যে বৃষ্টি আসবে, যার জন্য হয়তো একটা গাড়িও নাই। ইনার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। এমন বৈরী আবহাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকা ভীষণ কঠিন। ইনিয়া অরণ্যর কাছে আসে। রাস্তায় গাড়ি দেখা যাচ্ছে না, যা হয়তো ইনিয়ার চিন্তার কারণ। তবে এই মুহূর্তে রাস্তার থাকা নিরাপদ না। অরণ্য ইনিয়ার কাছে এগিয়ে আসে, ওর পাশে দাঁড়িয়ে বলে, ইনায়া।
অল্প দূরে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। বৃষ্টি না থামা অবধি সেখানে বসা যাক। এই বৃষ্টির মধ্যে গাড়ি পাওয়া যাবে না, আর গ্রামের রাস্তার যা অবস্থা, হেঁটে বাড়ি ফেরাও যাবে না। অরণ্যর কথা শুনে ইনিয়া বিরক্ত হয়। এই লোক তার সাথে ভালো ব্যবহার করবে, তাকে কাছে ডেকে নেবে, আবার সময় সুযোগ হলে প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দিবে। তবে এই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকাও সঠিক কাজ হবে না। ইনিয়া বিরক্তি নিয়ে রাস্তা থেকে অল্প দূরে থাকা চায়ের দোকানের উদ্দেশ্যে যাত্রা করে। অর্ণব তার পিছনে হেঁটে সেখানে যায়। দোকান বন্ধ। হয়তো বৃষ্টির কারণে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছে এর মালিক। তবে বাইরে যথেষ্ট জায়গা রয়েছে, সেখানে বৃষ্টির মধ্যে ঠাঁই নেয় ইনায়া আর অরণ্য। চৌধুরী বাড়িতে সকলের খাওয়ার জন্য নিচে আসে। ইভান ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করে এরপর অফিসের জন্য রেডি হয়ে নিচে চলে যায়। আরুণা বেগম, নাতাশা আর মিলন সাহেব খাবার খেতে বসেছেন। ইভান সিঁড়ি দিয়ে নিচে নামে, এরপর টেবিলে বসে যায়। আরুণা বেগম ইভানের দিকে তাকিয়ে দেখে তার চোখে মুখে কালো দাগ পড়ে গেছে। মনে হয় সারা রাত ঘুমায় নাই। আরুণা বেগমের তার প্রতি মায়া হয়। ইভানের অবস্থা এমন কেন হয়ে গেছে, তার কারণ ওনার অজানা নয়। কিন্তু সময় আর সুযোগ একবার যদি মানুষের হাত থেকে চলে যায়, তবে তা ফিরিয়ে নিয়ে আসা অসম্ভব। তবে ইভানের জীবনে এমন করে শেষ হয়ে যেতে দিবে না। উনি মা হয়ে ধ্বংসকারী হতে পারে না। আরুণা বেগম বলে, ইভান, তোমার কি রাতে ভালো করে ঘুম হয় নাই? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আরুণা বেগমের কথা শুনে ইভান শান্ত গলায় বলে, হঠাৎ করে আমার বিষয়ে তো চিন্তা করা কবে থেকে শুরু করে দিলে? আর অফিসের জরুরি ফাইল চেক করতে করতে অনেক রাত হয়ে যায়, যার জন্য ঘুম সম্পূর্ণ হয় নাই। ইভান উত্তর দিয়ে আবার খাওয়া শুরু করে। আরুণা বেগম একবার মিলন চৌধুরীর দিকে তাকায়। মিলন সাহেব চোখ দিয়ে ইশারা করে ওনাকে। আরুণা বেগম বলে, অফিসের কাজের সাথে সাথে নিজের উপরও খেয়াল রাখতে হয়। আচ্ছা শোনো, আমার বন্ধু রাইমার মেয়ে প্রভাও বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এ দেশে আসছে আজ। কাল থেকে আমাদের অফিসে জয়েন করবে। আরুণা বেগমের কথা ইভান এত সিরিয়াসলি নেয় না, সে খাওয়া দাওয়ার উপর মনোযোগ দেয়। ইভান বলে, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আমাদের কোম্পানি জয়েন করার কি দরকার? আর অফিসে এখন লোকের প্রয়োজন নাই, শুধু শুধু ঝামেলা করার কি খুব প্রয়োজন? প্রভা নিজের যোগ্যতায় কাজ করতে চায়, যার জন্য আমাদের অফিসে জয়েন করবে। আর তুমি না বললে তোমার কাজের পেশা যাচ্ছে অতিরিক্ত এখন। প্রভা যদি তোমার কাজে সাহায্য করে তাহলে তোমার আর কোম্পানির উন্নতি হবে। ওকে। ইভান আরুণা বেগমের কথার পৃষ্ঠে কথা বলে না, কারণ সে জানে তার মাকে যতই বোঝানো হোক না কেন, উনি সিদ্ধান্ত। ইভান আর নাতাশা খাওয়া দাওয়া শেষ করে ইভান চলে যায় অফিসে, আর নাতাশা কলেজে চলে যায়। আরুণা বেগম ও মিলন সাহেব বাড়িতে বসে থাকেন। এখন বাড়িতে থাকতে তাদের যথেষ্ট বোরিং ফিল হয়। শুধু তারা দুজন ছাড়া কেউ নাই এই বাড়িতে। কত বড় পরিবার ছিল তাদের, কিন্তু সময়ের ব্যবধানে আজ সকলে দূরে। অন্যদিকে বৃষ্টির গতিবেগের সময়ের ব্যবধান আরও বেড়ে যাচ্ছে। অনেক সময় এক জায়গায় বসে ইনিয়া বিরক্ত হয়ে যাচ্ছে। অরণ্য তা বুঝতে পারে। অরণ্য বলে, ইনিয়া চা খাবেন? না, বিষ খাবো। ইনায়া বিরক্তি হয়ে কথাটা বলে। তার ভীষণ রাগ হচ্ছে অরণ্যর উপর। অরণ্য তাকে ইভানের কাছে ফিরে যেতে বলল। প্রত্যেক নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয় ইনিয়ার উপর, কিন্তু তার মতামত কারো কাছে গুরুত্ব নয়। ইনিয়ার কথা শুনে অরণ্য বলে, আমার উপর রাগ করছেন ইনায়া? শুনুন অরণ্য, কাটা গায়ে নুনের ছিটা দিতে আসবেন না। আর রাগ আপনজনের উপর করা যায়। আপনি কি আমার আপনজন? যদি নিজের বউকে অন্যের কাছে পাঠিয়ে দেওয়ার এত শখ থাকে, তাহলে বিয়ে করেছিলেন কেন? আপনি আর ইভান ভাই দুজনই একই কাপুরুষ। ইনায়ার কথা শুনে অরণ্য রেগে যায় আরও বলে, কি বললেন আমি কাপুরুষ? এই ইভান চৌধুরীর সাথে তুলনা করলেন আপনি? অরণ্যর চোখে রাগ স্পষ্ট ফুটে ওঠে। তবে ইনিয়া কম জেদি না, সেও বলে, অবশ্যই। যে নিজের বউকে বিয়ের পর অন্য পুরুষের কাছে চলে যেতে বলে, তাকে খাঁটি বাংলায় এক কথাই বলে। যে কোনো ঝগড়া বা ঝামেলায় পুরনো প্রেমিক নিয়ে খোঁটা না দিলেও কি হয় আপনাদের? ইভান ভাইনের সাথে অতীত আমার বিয়ে হয়েছে, এই কথা কি আপনার অজানা? সত্যি জেনে যদি বিয়ে করতে পারেন তাহলে আবার কথা কেন শোনান?
আমি আপনাকে শুধু বলেছি যে এই সত্যি থেকে দূরে থাকতে, কারণ এখানে অনেক রহস্য আছে যা থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন। আর আমি আপনার কথা কেন শুনবো? কে হন আপনি আমার? শুনুন, এই ইনায়া তালুকদার নিজের লক্ষ্য থেকে কখনো দূরে সরে যায় না। আর বিয়ে হয়ে গেছে বলে যে আপনার সিদ্ধান্ত মেনে নিতে হবে এমন কি কোনো কথা আছে? ইনায়া, আপনি কি আমার অবস্থা বোঝার চেষ্টা করেন? বলেন শুনি কী অবস্থায় আছেন আপনি? শুনুন, অরণ্য যদি বউয়ের সাথে কথা শেয়ার করতে না পারেন তাহলে বিয়ে করবেন না। আর যদি ডিভোর্স দেওয়া খুব শখ হয় তাহলে সরাসরি বলে দিবেন। বাজারে পণ্যের মতো এমন বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন না। অর্ণব জানেও না সে ইনিয়ার শরীরে কতটা রাগ তুলে দিয়েছে। অর্ণব শান্ত গলায় শ্বাস নেয়, এরপর বলে, আই এম সরি ইনায়া। বিশ্বাস করেন, তখন ইভানের কথাটা বলছি, অন্য কিছু মিন করে না। বিয়ের আগে আপনি ইভানকে ভালোবাসতেন। হুম, কিন্তু তা বিয়ের আগে। ইভান ভাইয়ের প্রতি আমার হৃদয়ের এক কোণে জমানো অনুভূতি রয়েছে। কিন্তু তার মানে এই না যে আপনি আমার স্বামী কথাটা ভুলে যাব। বিয়ে কেন মজা না, নাটক না যে দুদিন পর পর বিয়ে করব। আপনি আমার স্বামী, তাই সংসার আপনার সাথে করব সারা জীবন। ইনায়ার কথা শুনে অরণ্য হাসে, আর ভালো লাগা দুটোই কাজ করে। অরণ্য হাসি মুখে বলে, ওকে, থাকেন সারা জীবন। তবে ভবিষ্যতে যেই ঝড় আসুক না কেন আপনাকে আমার পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে। বিশ্বাস করে সারা জীবন হাত ধরে রাখতে হবে। হুম, অবশ্যই থাকবো। তবে সাফায়েত মামার মৃত্যু রহস্য আমি জানবো। ইনিয়ার রাগের পরিমাণ শান্ত হয়। অর্ণব চায়ের দোকানে ভিতরে চলে যায়। সেখানে দোকানদার উপস্থিত নাই। দোকান খোলা যার জন্য অরণ্য ভিতরে ঢুকে যায়। এরপর চুলায় গরম পানি দেয়। ইনায়া হাত দিয়ে বাইরে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছে। প্রায় 5 মিনিট পর অরণ্য 2 কাপের চা বসিয়ে ইনায়ার সামনে নিয়ে আসে। ওর মুখের সামনে ধরে বলে, ম্যাডাম, রাগ করে না থেকে চা খান। এই অরণ্য কিন্তু খুব ভালো চা বানাতে পারে, অবশ্য সব রান্নাই করতে পারে। ইনিয়া অরণ্যর হাত থেকে চায়ের কাপ হাতে তুলে নেয়। চায়ে 1 কাপ চুমুক দেয়। সত্যি অরণ্য দারুণ চা বানাতে পারে। ইনায়া বলে, আপনি এত সুন্দর চা বানানো কোথা থেকে শিখলেন? ছোটবেলা যখন আম্মু স্কুলে চলে যেত তখন ছাইমা আর আমার রান্না করা লাগতো। আর আম্মু স্কুল শেষ করে বাড়ি ফিরে আসলে অনেক মাথা ব্যথা করতো, যার জন্য আমি চা বানিয়ে প্রতিদিন তাকে দেই। ইনেয়া অরণ্যর মুখে তার মায়ের কথা শুনে অবাক হয়। অরণ্য আর রেহানা বেগমের একসাথে কাটানো মুহূর্তের বিষয়ে সে কখনো শোনে নাই। ইনিয়া আগ্রহ নিয়ে বলে, আপনার আম্মু চাকরি কেন করতো? আর আম্মু আপনার সাথে ছোটবেলা কথা বলতো, তাহলে এখন কেন কথা বলা বন্ধ করে দিয়েছে? আমার আব্বু মারা যায় অনেক আগেই, যার জন্য সংসার চালানোর জন্য চাকরি করতে হয় আম্মুর। আর ছোটবেলা আম্মু অনেক আদর করতো আমাকে, ছাইমার চেয়ে বেশি ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে একজন এসে সব কেড়ে নেয় আমাদের জীবন থেকে। আর তার শাস্তি স্বরূপ তাকে মৃত্যু উপহার দিয়েছে তাকে। ইনিয়া অরণ্যর মুখে মৃত্যু কথাটা শুনে বলে, কে সব কেড়ে নিয়েছে সব কিছু? তার নাম কি? আর আপনি কি খুনি? আপনার মামা সাফায়েত সব কেড়ে নিয়েছে। আর হুম, আমি খুনি, আপনার মামার খুনি। অ্যাক্সিডেন্টে আপনার মামা মারা যায় না, বরং আমার লোক তাকে খুন করেছে।